গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব মোফাসাল লেখা ছোট গল্প একটি নরম্যান্ডির উপহাস। খামার বাড়ির ঢালুতে যেসব লম্বা লম্বা গাছ উঠেছে তার ছায়া যেই ফাঁকা রাস্তায় পড়েছে সেখানে মিছিলটি পৌঁছেছে দেখা গেল। প্রথমে এলো নববিবাহিত দম্পতি, তারপর আমন্ত্রিত অতিথিরা, তারপর সবার পরে গরিব প্রতিবেশীরা। আর গ্রামের যেসব দুষ্ট ছেলেরা ওই সরু রাস্তায় মাছির মতো ঘোরাফেরা করছিল, তারা শাড়ির ভিতরে বাইরে ছুটোছুটি করছিল অথবা ভালো করে দেখবার জন্য গাছে উঠছিল। বড় হলো এই এলাকার সবচেয়ে ধনী কৃষক সুরুপ তরুণ জিনপাড়ে। সবচেয়ে বড় কথা হলো সে ছিল একজন অতি উৎসাহী শিকার। তার এই আসক্তির তৃপ্তির জন্য সে নিজের সহজ বুদ্ধি পর্যন্ত হারিয়ে ফেলত। সে তার কুকুর, শিকারী, নকুল আর বন্ধুকে অনেক টাকা খরচ করত। কনে রোজালিকে জেলার সকল সম্ভাব্য তরুণ প্রেম নিবেদন করেছে, কারণ তারা সবাই মেয়েটিকে সহজলভ্য এবং তার বিবাহে যৌতুকেও বেশ ভালো পাওয়া যাবে বলে মনে করত। কিন্তু মেয়েটি পছন্দ করে পারুকে আংশিকভাবে। সম্ভবত মেয়েটির অন্যদের চেয়ে তাকেই বেশি ভালো লেগেছিল, কিন্তু তার চেয়েও বেশি যে কোনো সাবধানী নরম্যান্ডির মতো সে লক্ষ্য করছিল যে তার কাছে রৌপ্য মুদ্রার আধিক্য রয়েছে। যখন তারা স্বামীর খামারের সাদা প্রবেশ পথের তলা দিয়ে গেল, অদৃশ্য জায়গা থেকে 40টি তোপধ্বনি হল। গোলা নিক্ষেপকারীদের ডোবায় লুকিয়ে রাখা হয়েছিল। যেসব লোক তাদের শ্রেষ্ঠ পোশাকে টানটান হয়ে ঘুরে বেড়াচ্ছিল, ওই শব্দ তাদের ভালো লাগছিল। পারু তার স্ত্রীর কাছ থেকে ছুটে গিয়ে গাছের পেছন দিকে দাঁড়ানো তার এক চাকরের হাত থেকে বন্দুকটি টেনে নিয়ে অশ্বশাবকের মতো গোড়ালিতে একটা ঝাঁকুনি দিয়ে নিজে একটা গুলি ছুড়ল। তারপর তারা ফলভারাবনত আপেল গাছের তলা দিয়ে এগিয়ে চলে উঁচু গাছের মধ্যে দিয়ে বাছরের তলায় দলের ভিতর দিয়ে। ওইগুলি বড় বড় চোখ দিয়ে তাদের দিকে তাকায়, তারপর আস্তে আস্তে উঠে বিবাহযাত্রীদের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকে। বিবাহভোজ যেখানে হবে তার কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে এইসব লোক গম্ভীর হয়ে ওঠে। তাদের মধ্যে যারা ধনী তারা চকচকে রেশমি টুপি মাথায় পড়ল, যদিও সেখানে গুলিকে সম্পূর্ণ বেখাপ্পা মনে হচ্ছিল। উন্নত ছোচর চামড়ার মতো দেখতে লম্বা ঝুলের লোমশ শিরাবরণ বেঁধে দিল। তাদের মধ্যে আরও যারা গরিব তারা সাধারণ টুপি পরে চলল। মেয়ে সবার গায়ে ছিল শাল, তারা শালের কোনাগুলি শোভনভাবে বগলে চেপে রেখে হালকাভাবে চাদরের মতো করে তা গায়ে জগিয়েছে। তার মধ্যে ছিল লাল মিশ্রিত রং, আগুন রঙের শাল। গোবরের গাদায় যেসব কালো কালো মুরগি, ছোট পুকুরটির অন্য পারের হাঁসগুলি আর খড়ে ছাওয়া ঘরের চালের উপবিষ্ট কবুতরগুলি শালগুলির উচ্ছলতায় যেন অবাক হয়ে যাচ্ছিল। আপেল গাছের সারি দেওয়া প্রবেশপথের শেষ দিকে ছিল বিরাট খামার বাড়ি। খোলা দরজা জানালা দিয়ে এক ধরনের বাষ্প ভোজ্যদ্রব্যের অনেকটা অপ্রতিরোধ্য সুবাস বেরিয়ে আসছিল। তা ওই বিরাট অট্টালিকার প্রতিটি বহির্গমন ক্ষেত্র, এমনকি দেওয়ালগুলিতেও পরিব্যাপ্ত হয়েছিল। অতিথিদের সারি সারি উঠানে ভরেছিল। সর্বপ্রথম যে ছিল সে ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওই সারি ভেঙে গেল। তাদের পেছনে খোলা ফটক দিয়ে তখনও লোক আসতে থাকে। ডোবাগুলোর পাশে তখন সারি বেঁধে দাঁড়িয়েছে রাস্তার যত সব দুষ্ট ছেলে আর উৎসুক গরিব মানুষের দল। তখনও গুলি ছড়া শেষ হয়নি। সবদিকে তার শব্দ শোনা যাচ্ছে এবং মেঘের মতো ধোয়া হচ্ছে, এবং গেছো মদের যে মাদকতায় গন্ধ থাকে তা থেকে তেমন গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। মেয়েরা দরজার বাইরের ধুলা থেকে মুক্ত হবার জন্য তাদের পোশাক ছাড়তে থাকে। তারা তাদের টুপির দড়ি খুলে ঘরের ওপর শালগুলো ভাঁজ করে রাখে। তারপর তারা ঘরের মধ্যে গিয়ে সবাই কিছুক্ষণের জন্য এক জায়গায় জড়ো হয়। যে বড় রান্নাঘরে 100 লোক ধরে সেখানে টেবিল পাতা হয়েছে, দিনের 2টায় তারা খেতে বসেছে। রাত যখন 8টা তখনও তাদের খাওয়া চলছিল।
পুরুষরা তাদের শার্টের হাতা গুটিয়ে ওয়েস্টকোটের বোতাম খুলে দিয়ে অতৃপ্তের মতো লাল লাল মুখে খাদ্য বড় বড় গ্লাসের সোনালি আপেলের সুরা আনন্দে টলমল করছে। পাশে আছে কাল রক্তরঙের মদ। প্রতি মদের এক গ্লাস ব্র্যান্ডির সঙ্গে মিশিয়ে তারা আসল নরব্যান্ডি ট্রাও তৈরি করছিলে। এটা খেলে শরীর আগুনের মতো গরম হয়ে ওঠে এবং মাথার মধ্যে নানা বাজে চিন্তার উদয় হয়। মাঝে মাঝে পিপার মতো মোটা কোনো কোনো অতিথি একটু একটু করে বাতাস গ্রহণ করার জন্য কিছুক্ষণের জন্য বাইরে যায়। লোকে তাই বলছিল। তারপর দ্বিগুণ ক্ষুধা নিয়ে ভেতরে ফিরে আসে। টকটকে লালমুখ চাষির স্ত্রীদের কাচুলি তখন ফেটে যাবার মতো অবস্থা। তারা কিন্তু পুরুষদের দৃষ্টান্ত অনুসরণ করছিল না। শেষ পর্যন্ত অন্যদের চেয়ে অস্বস্তিকর বোধ করায় তাদের একজন বাইরে গেল। তারপর অন্যরাও তার দৃষ্টান্ত অনুসরণ করে বাইরে ঘুরে যে কোনো ফুর্তির জন্য তৈরি হয়ে এলো। তখন নতুন করে শুরু হয় অমার্জিত পরিহাস। খাবার টেবিলের এধার ওধার থেকে সন্দেহজনক ঠাট্টার টুকরা যাতায়াত করতে লাগবে, যতক্ষণ পর্যন্ত না চাষির বুদ্ধিতে যতটা কুলায় ততটা। বিবাহরাত্রি সম্পর্কিত হাস্যপরিহাসের অস্ত্র শেষ না হয় ততক্ষণ এসব চলবে। গত 100 বছর এই ধরনের রূঢ় ঠাট্টা এ জাতীয় অনুষ্ঠানে ব্যবহার হয়ে আসছে। এসব যদিও সবার জানা, তবু এগুলো ঠিকমতো কাজে দেয় এবং দুই সারি অতিথি উচ্চ হাস্যে ফেটে পড়ে। আমাদের টেবিলের শেষ প্রান্তে বসে প্রতিবেশী 4 জন যুবক নববিবাহিত দম্পতির জন্য সক্রিয় পরিহাসের আয়োজন করছি। যেভাবে তারা ফিসফাস ও হাসাহাসি করছিল তাতে মনে হচ্ছিল তারা ভালো কিছু একটা করেছে। হঠাৎ মুহূর্তের নীরবতার সুযোগে তাদের একজন চেঁচিয়ে উঠল, আজ রাতের এই চাঁদের আলোয় চোর শিকারীদের বেশ সুবিধা হবে। আমি তোমায় বলি জিন, তুমি কি এমন চাঁদের দিকে তাকাবে? বর দ্রুত তার দিকে ফিরে জবাব দেয়, শুধু তাদের আসতে দাও, তখন দেখা যাবে। তখন আরেকটি যুবক হাসতে হাসতে বললে, আমার মনে হয় না তাদের জন্য তুমি কর্তব্যে অবহেলা করো। গোটা টেবিলে সকলেই এমনভাবে হাসতে লুটিয়ে পড়ল যে গ্লাসগুলি কেঁপে উঠল। কিন্তু এই বিবাহের সুযোগে কেউ এসে তার জমিতে চুরি করে স্বীকার করবে এই চিন্তায় বর উত্তেজিত হয়ে উঠল। আমি তবু বলি তারা একবার এসে দেখুক না। তারপর চলল ব্যর্থবোধক কথার বন্যা। তার ফলে ইতিমধ্যেই প্রত্যাশায় প্রকম্পিত কনের মুখ লাল হয়ে ওঠে। তারা যখন ব্র্যান্ডির ছোট ছোট পিপাগুলো সাবার করে ফেলল তখন সবাই উঠে ঘুমাতে চলে গেল। তরুণ দম্পতি একতলায় তাদের আপন কক্ষে গেল। খামার বাড়ির প্রায় ঘরই একতলা। বেশ গরম লাগছিল বলে তারা জানালাগুলি খুলে শার্সিগুলো বন্ধ করে দিল। কনের পিতার উপহার হিসেবে দেওয়ার রুচিহীন একটি ছোট বাতি তেরাজওয়ালা সিন্দুকের উপর জ্বলছিল। তরুণ দম্পতিকে অভ্যর্থনা করার জন্য শয্যা প্রস্তুত। অন্যান্য মার্জিত রুচির লোকেরা সাধারণত যত সব আচার পালন করে তারা তার সবকিছু করেনি। তরুণী ইতিমধ্যে তার মাথার ফুলের মালা ও পোশাক খুলে ফেলেছে এবং রাতে শোবার জন্য আরামদায়ক পোশাক পরিধান করল। তারা যখন গল্পগুজবে ব্যস্ত সে সময় দূরে এক গুলির শব্দ শোনা গেল। তার মনে হলো রাপিজের জঙ্গলের দিক থেকে তা আসছে। উদ্বিগ্নভাবে বিছানা থেকে উঠে জানালার কাছে ছুটে গেল। বুক তার তখন ধরফর করছে। সে তখন শটগানটি খুলে নিল। পূর্ণিমার হলদে আলোতে অঙ্গন তখন প্লাবিত। আপেল গাছের কালো কালো ছবিগুলির ছায়া তার পায়ের কাছে এসে পড়েছে। দূরে পাকা শস্যে ভরা ক্ষেতগুলি আলোয় চকচক করছে। কিন্তু যখন সে ওই নীরব রাত্রির প্রতিটি শব্দ শোনার জন্য মাথা নুয়েছিল তার স্ত্রী তাকে ভয়ে ডেকে আনার চেষ্টা করে। কিন্তু জিন তার স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরিয়ে দিয়ে বলে, তুমি কি মনে করো তোমার জন্য আমি বাইরে গিয়ে দেখব না ওটা কি? তুমি অল্পক্ষণ অপেক্ষা করো। সে আবার জুতা পায়ে দিয়ে হাতের কাছে দেওয়ালে টাঙানো বন্দুকটি নিলেন। তখন তার স্ত্রী ভয়ে হাঁটু গেড়ে বসে তাকে না যাওয়ার জন্য মিনতি করতে থাকে। সে তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে নিয়ে জানালার কাছে ছুটে গিয়ে সেখান থেকে লাফিয়ে
মেয়েটি 1 ঘন্টা 2 ঘন্টা পরে ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে, কিন্তু তার স্বামী ফিরে এলো না। তারপর তার মাথা খারাপ হয়ে গেল। সে গিয়ে বাড়ির সবাইকে জাগিয়ে জিন কেমন রেগে গিয়েছিল তা বর্ণনা করলে। তারপর সে বলল, জিন চোর শিকারীদের ধরতে গেছে। সঙ্গে সঙ্গে সব পুরুষ চাকর, এমনকি ছেলেরা পর্যন্ত তাদের প্রভুকে খুঁজতে গেল। তারা দেখল খামার থেকে 2 লিগ দূরে রাগে অর্ধমৃত অবস্থায় হাত পা বাঁধা অবস্থায় সে পড়ে আছে। বন্দুকটি তার ভাঙা এবং 3টি মরা খরগোশ তার গলায় এবং তার বুকে তার একটি বিজ্ঞপ্তি ঝোলানো ছিল, যাতে লেখা ছিল, পিছে পিছে ধায় সে নিজের স্থান হারায় সে। পরবর্তীকালে সে যখন তার বিবাহ রাত্রির কাহিনী বলত, তখন সে সাধারণত আরও একটু যোগ করত। আহা, ঠাট্টাকে যত দূরে নেওয়া যায় ওটা ছিল বেশ ভালো এক ঠাট্টা। ওই পাজি বর্বরগুলো আমায় ঠিক খরগোশের মতো করে ফাঁদে আটকেছিল আর আমার মাথাটি এক থলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু যদি কোনোদিন তাদের আমি ধরতে পারি, তারা যেন খুব সাবধানে থাকে। এভাবে এক বিবাহের দিনে নরম্যান্ডিতে তারা ফুর্তি করছিল। আপনারা শুনছিলেন মোপাসের লেখা ছোট গল্প একটি নরম্যান্ডির উপহাস। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।